বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মন্নতপুর আইডিয়াল কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে আমি মস্ত মাসুমা আক্তার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি গতদিন রাষ্ট্রবিজ্ঞানের প্রাচীন যে দুজন রাষ্ট্র দার্শনিক রয়েছেন কিংবা রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন তাদের মধ্যে এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানী আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকেও এরিস্টটল সম্পর্কে আলোচনা করব। আমরা এখন জানব যে রাষ্ট্রের উৎপত্তি, উদ্দেশ্য ও প্রকৃতি সম্পর্কে এরিস্টটলের মতবাদ। রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের উৎপত্তি, উদ্দেশ্য ও প্রকৃতি সম্পর্কে এরিস্টটলের মতবাদ সম্পর্কে এরিস্টটলের মতবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে আমরা অভিহিত করি এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে এরিস্টটল রাষ্ট্রের উৎপত্তি, উদ্দেশ্য এবং প্রকৃতি সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানের এরিস্টটলের মতবাদ পেশ করেন। যুগে যুগে রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। প্রচলিত সফিস্ট এবং সিলিকসের রাষ্ট্র সম্পর্কে যে মতবাদ ব্যক্ত করেন সেখানে এই উদ্দেশ্যেই আবার এরিস্টটল তার দি পলিটিক্স যে বিখ্যাত গ্রন্থ রয়েছে, তিনি বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন, বিভিন্ন গ্রন্থ লিখেছেন, অনেকগুলো গ্রন্থ রচনা তিনি করেছেন। কিন্তু এই যতগুলো গ্রন্থ রচিত হয়েছে তার মধ্যে এরিস্টটলের সর্বোৎকৃষ্ট গ্রন্থটি হলো দি পলিটিক্স এবং তিনি এই দি পলিটিক্স গ্রন্থে প্রথম অধ্যায়ে এই রাষ্ট্রের উৎপত্তি, উদ্দেশ্য এবং প্রকৃতি সম্পর্কে মতবাদ দিয়েছেন। এবং তিনি এই পলিটিক্স গ্রন্থে প্রথম অধ্যায়ে যে মতবাদ ব্যক্ত করেন, তিনি বিশ্বাস করতেন যে রাষ্ট্র প্রকৃতির অবদান এবং স্বাভাবিকভাবেই মানুষ রাষ্ট্রের মধ্যে বসবাস করতে বাধ্য হবে এবং রাষ্ট্র একটি স্বাভাবিক প্রতিষ্ঠান। তিনি এটি মনে করেছিলেন যে একটি মানুষের রাষ্ট্র অবশ্যই থাকবে এবং সেখানে যে মানুষ জীবনযাপন করবে এটাই হলো একটা স্বাভাবিক নিয়ম কিংবা স্বাভাবিক রাষ্ট্রকেই তিনি স্বাভাবিক প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করেছেন। এবং আমরা জানি যে প্রাচীন যুগে কিন্তু কোনো রাষ্ট্র ছিল না, তখনও কিন্তু মানুষ আদিম যুগে বসবাস করত এবং এই আদিম যুগে মানুষ অন্যান্য জিনিসের প্রয়োজন অনুভব করে যখন আদিম যুগের মানুষেরা কয়েকজন ছিল তখন তারা কিন্তু একটি গ্রামকে প্রথমে আগে পরিবারকে চিন্তা করেছিলেন এবং পরিবারে যখন থাকা শুরু করলেন তখন পরিবার থেকে যখন জনসংখ্যার বৃদ্ধি পেল তখন তারা কিন্তু গ্রামকে চিন্তা করেছেন যে একটা আমাদের গ্রামের দরকার। এই চিন্তা ভাবনা সেই সময় সেই জনগণের ছিল, আদিম যুগের মানুষদের। তারপরে যখন গ্রামে ব্যাপক মানুষের বিস্তার শুরু হলো তখন কিন্তু সেই সময়কার মানুষরা মনে করলো যে আমাদের রাষ্ট্রের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই সময় কিন্তু এই উপলব্ধিতে রাষ্ট্র একটি স্বাভাবিক প্রতিষ্ঠান হলো এবং রাষ্ট্র সৃষ্টি হলো এবং সেখানেই কিন্তু জনগণ বসবাস করা শুরু করলো। মানুষ কেবল বাঁচার জন্যই, কিন্তু এরিস্টটল বলেছেন যে মানুষ কিন্তু বাঁচার জন্যই বাঁচে এবং মানুষ চায় একটি সুন্দর জীবন এবং এই সুন্দর জীবনযাপন করতে গেলে অবশ্যই একটি সুশৃঙ্খল নিয়মের প্রয়োজন আছে এবং কিছু প্রতিনিধিত্বের প্রয়োজন আছে এবং কিছু প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরিস্টটল আরও বলেছেন, এরিস্টটল বিশ্বাস করেন যে সমাজে অনেক সংঘ থাকে এবং রাষ্ট্র এদের মধ্যে অন্যতম। বিভিন্ন সংঘ থাকতেই পারে সমাজে, তার মধ্যে এরিস্টটল মনে করেন যে রাষ্ট্র একটি অন্যতম সংঘ। এই হলো রাষ্ট্রের উদ্দেশ্য এবং প্রকৃতি। তারপরে আমরা আলোচনা করব
সরকারের শ্রেণীবিভাগ সম্পর্কে এরিস্টটল কি বলেছেন? সরকারের শ্রেণীবিভাগ সম্পর্কে এরিস্টটলের মতবাদ কি? তাহলে সরকারের শ্রেণীবিভাগ সম্পর্কে সম্পর্কে এরিস্টটলের মতবাদ। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি শ্রেণীবিভাগ সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানে একটি অত্যন্ত আলোচিত বিষয় এই শ্রেণীবিভাগ নিয়ে, এবং এরিস্টটল সরকারি শ্রেণীবিভাগ সম্পর্কে একটি বিস্তারিত বিশ্লেষণ তার গ্রন্থে রচনা করেছেন বা তুলে ধরেছেন। তিনি প্রথমে রাষ্ট্র সরকারের মধ্যে পার্থক্য নিরূপণ করেন এবং তার মতে সব নাগরিকই কিন্তু রাষ্ট্রের, কিন্তু সকল নাগরিক আবার সরকারের নয়, রাষ্ট্রের নয়। সরকারের নয়, কারণটা হলো যে নাগরিকটি প্রতিনিধিত্ব করবে সরকারের, সেই হলো সরকারের নাগরিক। তাছাড়া একটি রাষ্ট্রে যে সমস্ত নাগরিক সবাই কিন্তু সেই দেশের নাগরিক হতে পারে, কিন্তু সরকারের নাগরিক নয়। তিনি এটা বিশ্বাস করতেন এবং তিনি সরকারকে দুই ভাগে বিভক্ত করেছেন। তিনি বলছেন যে শাসকের সংখ্যা এবং শাসকের গুণ। একটা শাসকের অবশ্যই গুণ থাকতে হবে, যেমন প্লেটো আদর্শ রাষ্ট্রকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু প্লেটো ছিলেন ভাববাদী, কিন্তু এরিস্টটল কিন্তু বাস্তববাদী। তো এরিস্টটল দুভাগে বিভক্ত করেছেন, যে শাসকের সংখ্যা এবং শাসকের গুণ। এবং এরপরে আসে যে এরিস্টটলের নাগরিকতা সম্পর্কে এরিস্টটলের কী ধারণা, নাগরিক সম্পর্কে এরিস্টটলের কী ধারণা। নাগরিকতা সম্পর্কে এরিস্টটল। তো নাগরিকতা সম্পর্কে এরিস্টটল নাগরিকতা সম্পর্কে মতবাদটি অত্যন্ত মূল্যবান দিয়েছেন। তিনি বলেন যে রাষ্ট্রের নাগরিকদের বৈশিষ্ট্য ও ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দেন। তিনি বলেন যে নাগরিক বলতে রাষ্ট্রের সব ব্যক্তিকেই কিন্তু বোঝাননি। তিনি বলেছেন যে এরিস্টটলের মতে নাগরিক হলো সে সব ব্যক্তি যারা প্রত্যক্ষভাবে সরাসরি প্রশাসনে যোগ দেয়, তাকে আমরা একটি দেশের নাগরিক বলতে পারি, এবং যারা রাষ্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহণ করে এবং তারাই হলো নাগরিক। এবং এরিস্টটল নাগরিকদের সংজ্ঞার সাথে সাথে তাদের কতগুলো গুণাবলী লিপিবদ্ধ করেছেন, যেমন এদের মধ্যে কিছু গুণ অপরিহার্য, যেমন গৌণ গুণগুলো হলো তাদের আবাসস্থল, আইনগত সুযোগ সুবিধা প্রভৃতি। আবার অপরিহার্য গুণাবলীর মধ্যে কতগুলো আছে, যেমন একজন নাগরিক শাসক এবং শাসিত হবার উভয় গুণেই গুণান্বিত হতে পারেন কিংবা হবেন, এবং একজন নাগরিক অবশ্যই শিক্ষিত এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে হবে, এবং তিনি রাষ্ট্রীয় কাজে যেমন প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারেন এবং তিনি হবেন দক্ষ, এবং তেমনি হবেন তিনি নৈতিকতার দিক থেকে উন্নত। এরিস্টটল এই দুই শ্রেণীর নাগরিককে বেশি প্রাধান্য দিয়েছেন, যে একটি দেশকে পরিচালিত করতে গেলে যারা সরাসরি রাষ্ট্রীয় কার্যে লিপ্ত থাকবে তাদেরকে অবশ্যই যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং শিক্ষিত হতে হবে এবং তাদেরকে দক্ষ হতে হবে। এরিস্টটল নাগরিকতা সম্পর্কে এটি বুঝিয়েছেন। তারপরে আছে যে দাসপ্রথা সম্পর্কে এরিস্টটলের ধারণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরিস্টটল দাসপ্রথা সম্পর্কে কি বলেছেন সেটা আমরা এখন জানব। এরিস্টটল দাসপ্রথা সম্পর্কে কি বলেছেন? এরিস্টটল দাসপ্রথা সম্পর্কে কি বলেছেন? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরিস্টটল দাসপ্রথা সম্পর্কে বলেছেন যে মানুষ সমাজে দুই ধরনের বসবাস করবে, একটি হলো ধনী শ্রেণী আর একটি হলো গরিব শ্রেণী, এবং এই ধনী শ্রেণীরা দুই ধরনের মধ্যে এই ধনী শ্রেণীরা থাকবে শাসন কার্যে লিপ্ত থাকতে পারবে না,
আবার তিনি এও বলেছেন যে গরিব শ্রেণীদের মধ্যে কিন্তু অবশ্যই দাস প্রথাকে চিহ্নিত করতে হবে এবং যারা দাস হবে এবং দাসদের এই কৃতদাসদের দৃষ্টিকোণ থেকে এটাই প্রমাণিত হয় যে যে ব্যক্তির বুদ্ধিমত্তা কম থাকবে এবং যে শিক্ষিত হবে না কিংবা শারীরিক শক্তি আছে প্রচুর এবং তিনি কোনো প্রভুর অধীনে তাকে পরোক্ষভাবে কাজ করতে হবে, সেই শ্রেণীর লোককেই তিনি দাস বলেছেন। এবং অ্যারিস্টটল দাসপ্রথাকে দুটি ধারণার উপর ভিত্তি করে সমর্থন করেছেন। প্রথমত হলো মানুষ স্বভাবতই কাঠামো গুণগত মানভাবে একই রূপ নয়, কিন্তু লোক মানসিক দিক থেকে উন্নত অর্থাৎ মানসিক পরিশ্রম করতে পারে, এইরকম শ্রেণীর মানুষকে কিন্তু অ্যারিস্টটল দাস হিসাবে অভিহিত করেছেন। এবং তিনি বলেছেন যে দাসরা সেরকম হবে যাদের বুদ্ধি বিবেচনা কিংবা বুদ্ধি বিবেক কিংবা শিক্ষাগত যোগ্যতা কম থাকবে, কিন্তু তাদের দৈহিক কাঠামো কিংবা তাদের পরিশ্রম করবার মতো যে শক্তি সামর্থ্যটা সেটা প্রচুর থাকবে, সেটাকে আমরা দাস হিসেবে অভিহিত করতে পারি। এবং তিনি অ্যারিস্টটল এও বলেছেন যে দুই ধরনের শ্রেণীর লোকের পরিবর্তে আমরা তিন ধরনের শ্রেণীর লোককে নির্বাচিত করব। সেটা হলো যে প্রথমতই হলো যে ধনী শ্রেণী থাকবে, এক ধনী, মধ্যবিত্ত এবং গরিব। তো ধনী শ্রেণীর মানুষদের যে আচরণ থাকবে তাদের একটা অধ্যত্ত আচরণ থাকবে এবং তিনি এই অধ্যত্ত আচরণটাকে পছন্দ করেননি একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবার ক্ষেত্রে। তিনি মনে করেছেন যে একজন অধ্যত্ত শ্রেণী ধনী শ্রেণীর মানুষ যদি অধ্যত্ত আচরণ করে তাহলে সেখানে রাষ্ট্র পরিচালনা করতে গেলে তার রাষ্ট্র পরিচালনার কাজে ব্যাহত হবে। কারণটা হলো যে তার অধ্যত্ত আচরণেই কিন্তু সে রাষ্ট্রটাকে ঠিকভাবে পরিচালিত করতে পারবে না। এবং মধ্যবিত্ত গরিব শ্রেণীর লোকেদের ধ্যান ধারণা হবে হীনমনা এবং তাদের বাস্তব অভিজ্ঞতা কিংবা তাদের যেহেতু শিক্ষাগত যোগ্যতা থাকবে না, যার কারণে তাদের জ্ঞান গরিমাটা অনেক কমে আসবে এবং কম থাকবে এবং তারা খুব একটা সচেতন হবে না, যার কারণে তিনি আবার গরিব শ্রেণীকেও রাষ্ট্রপ্রধান হিসেবে একটা দেশে পরিচালনা করবে গরিব শ্রেণী, সেটাকেও তিনি কিন্তু খুব একটা প্রাধান্য দেননি কিংবা তিনি বলছেন যে না, ধনী এবং গরিব শ্রেণী কেউই কোনো সময় রাষ্ট্রপ্রধান হতে পারবে না, হবে মধ্যবিত্ত শ্রেণী। কারণ হলো যে একজন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা সবসময় তাদের জীবন সম্পর্কে তারা সচেতন থাকে এবং তারা সুষম বন্টন করতে পারে এবং তারা অবশ্যই রাষ্ট্রটাকে ঠিকমতো পরিচালিত করবার ক্ষমতা রাখবে কিংবা ধ্যান ধারণা রাখবে। কারণটা হলো যে যেহেতু তারা মধ্যবিত্তভাবে জীবনযাপন করে তাহলে অবশ্যই তাদের মধ্যে সাম্যতা থাকবে। সাম্যতা মানে হলো যে সমানভাবে যেটাকে আমরা ভাগ করি সেটাকে আমরা সাম্য কিন্তু বলি। তো অ্যারিস্টটল সেটাই বলেছেন যে ধনী এবং গরিব শ্রেণী এই দুই শ্রেণীর মানুষদেরকে আমরা শাসক হিসেবে চিহ্নিত করব না কিংবা নিযুক্ত করব না। কারণটা হলো যে ধনী এবং গরিব শ্রেণীর মধ্যে এই বৈষম্যটা থাকবে, কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে এদের মধ্যে একটা সাম্যতা থাকবে কিংবা সমতা থাকবে এবং তারা যেভাবে তাদের জীবনযাপন করে সেক্ষেত্রে যদি তাকে রাষ্ট্রীয় কার্যে লিপ্ত করা হয় কিংবা রাষ্ট্রপ্রধান হিসেবে নিযুক্ত করা হয় তাহলে অবশ্যই একটি দেশকে ওই শাসক অবশ্যই সুন্দরভাবে দেশটাকে পরিচালিত করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দাসপ্রথা সম্পর্কে জানলাম, রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে জানলাম এবং তারপরে আমরা জানলাম যে একটি রাষ্ট্রে কী ধরনের সরকার ব্যবস্থা থাকতে পারে। এরপরে আমরা জানব যে অ্যারিস্টটলের অবদানটা কি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে। তাহলে অ্যারিস্টটলের অবদান কি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে। অ্যারিস্টটলের অবদান রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে। অ্যারিস্টটলের অবদান রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমরা এখন জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগেই জানি যে প্রাচীন যুগে যে দুইজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, প্রথমতই হলো প্লেটো, দ্বিতীয়ত হলো অ্যারিস্টটল। তো অ্যারিস্টটলকে আমরা কেন রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে অভিহিত করছি কিংবা করেছি কিংবা এর আগে ইতিপূর্বেই এটা হয়েছে সেটা আমরা এখন জানব। সেটা হলো যে হাজার হাজার বছর পূর্বে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তিনি যেসব বক্তব্য রেখেছিলেন তার অধিকাংশই আধুনিক সমাজে প্রযোজ্য এবং অ্যারিস্টটল যে ধারণাটি একটা রাষ্ট্র সম্পর্কে পোষণ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে অ্যারিস্টটল প্রথম একজন কিন্তু বাস্তববাদী দার্শনিক। তিনি কিন্তু রাষ্ট্র এবং সরকারের যে স্থায়িত্ব রক্ষার যেসব উপায় উল্লেখ করেছেন তা আজও কিন্তু সত্য হয়ে আছে। কারণটা হলো যে অ্যারিস্টটল মনে করতেন যে রাষ্ট্র এককভাবে
পরিচালিত হতে পারবে না। এরিস্টটল মানুষকে এক রাজনৈতিক জীব হিসেবে বর্ণনা করেন এবং আধুনিক চিন্তাধারার অন্যতম অবদান হিসেবে তিনি অভিহিত করেন। এবং এরিস্টটল সর্বপ্রথম প্রকাশ করেন যে মানুষের প্রয়োজনেই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগেও আমি বলেছি যে আদিম যুগে কিন্তু কোনো রাষ্ট্র ছিল না। মানুষের প্রয়োজনের তাগিদেই কিন্তু মানুষ রাষ্ট্রকে সৃষ্টি করার চেষ্টা চালিয়েছে এবং সৃষ্টি করেছে। যার কারণেই এরিস্টটল যে সম্পর্কে যে মন্তব্যগুলো সেই সময় করেছিলেন রাষ্ট্র সম্পর্কে, যেমন একটি রাষ্ট্রকে পরিচালিত করতে গেলে 3টি বিভাগ প্রয়োজন, যেমন আইন, শাসন এবং বিচার। তিনি কিন্তু সেই সময় চিন্তা করেছেন যে এই 3টি বিভাগের প্রয়োজন। আজ পর্যন্ত কিন্তু এই 3টি বিভাগের মাধ্যমেই একটি রাষ্ট্রকে পরিচালিত করা হচ্ছে। যার কারণে আমরা কিন্তু বলবো যে এরিস্টটলকেই আমরা রাষ্ট্রবিজ্ঞানের অবদান যে আছে এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে আমরা অভিহিত করব। আজ এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।